14 গোষ্ঠীর মধ্যে ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট আমি। ঈদের সময় নামাজ পড়ে এসে সেই খিচুড়ি আর ইলিশ মাছটা রান্না হয়। কত টাকা সালামি পেয়েছেন বা কার কাছ না, থেকে? আমার মনে হয় 2 টাকা বা 5 টাকা হবে, এর বেশি হবে না। ছোটটা হচ্ছে পিঙ্ক কালার পছন্দ, বড় মেয়েটা বলছে যে আমি পিঙ্ক কালার আমাকে যদি দাও, আমাকে মেরে ফেললেও আমি পিঙ্ক করবো না। ঈদ মানে আনন্দ, ভালোবাসা এবং প্রিয়জনদের সাথে দেখা হওয়ার এক অপূর্ব উপলক্ষ। ঈদের মতো উৎসব আমাদেরকে মনে করিয়ে দেয় শৈশবের নির্মল স্মৃতি, পারিবারিক উষ্ণতা এবং জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো। আর এই অনুভূতির কথাগুলো যখন আমরা আমাদের প্রিয় তারকাদের মুখে শুনি, তখন আমাদের ঈদের আনন্দ খানিকটা বেশি বেড়ে যায়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনপিবির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি ঈদ আড্ডা অনুষ্ঠানে। আছি আমি মারজান সুমি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছেন আজকে ঈদের এই আড্ডায় আমাদের সবার প্রিয় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি কাজ শুরু করেছিলেন একজন মডেল হিসেবে এবং বর্তমানে জনপ্রিয় চিত্রনায়ক। সঙ্গে আছেন নীরব হোসেন। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ঈদের এই আড্ডায় আমি আপনাকে পেয়েছি। আমরা কিন্তু খুব ক্যাজুয়াল একটা ঈদ আড্ডা দিব। দর্শকরা অনেক কিছু জানতে চায় আপনার ব্যাপারে, এবং ঈদকে ঘিরে আপনার অনেক কিছু হয়তোবা দর্শক আজকে জানতে পারবে। আপনার কাছে প্রথমে জানতে চাই, ঈদ মানে নীরব হোসেনের কাছে কি? মানে ঈদ মানে আমরা প্রথম ছোটবেলায় যখন মানে পড়াশোনার যে পড়ার বই ছিল, সেই বই থেকে আমরা অনেক রকম উক্তি পেতাম। তার মধ্যে আমার একটা প্রথম উক্তি মনে পড়ে, এখনো মনে আছে। সেটা হচ্ছে, আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। সো মানে ঈদ মানেই হচ্ছে আনন্দ, এবং ঈদ মানে হচ্ছে এই যে বাসা থেকে যখন বের হবার পর থেকে একদম প্রত্যেকটা স্তরের মানুষ সবাই নতুন জামা পরা, নতুন প্যান্ট পরা, নতুন একটা শু পরা, এবং সবাই অনেক মানে উৎফুল্ল এবং সবাই অনেক খুশি, এবং একজন একজনের সাথে দেখা করছে, কোলাকুলি করছে এবং কুশল বিনিময় করছে। এবং এই যে একজন একজনের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, বা এই যে একজন একজনের মধ্যে যে একটা সম্পর্ক, অনেক দিনে না দেখার যে একটা পর যে একটা ভালো লাগা কাজ করে। সো এইটাকেই আসলে আমার মনে হয় যে 365 দিনের মানে একমাত্র দিন, যেই দিনটা আসলে আমরা সবাই মিলে উদযাপন করি, এবং সাথে সাথে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার কথা তো না বললেই না, যে 30 দিন রোজা রাখার পরে একদম একটা দিন, যেই দিন সকাল থেকে এমন বেশি খাওয়া হয় যেন মানে গত 30 দিন যখন রোজা রেখেছিলাম এগুলো সব ভুলে যাই আমরা সবাই। তো আপনি তো একজন নায়ক, তো আপনিও ভুলে যান, আপনারও ডায়েটটা সব কিছু মনে থাকে মানে না? সব মানে এটা হচ্ছে যে মানে সব রকম খাবার খাওয়া হয় তো, মিষ্টি, তারপরে মানে ডিফারেন্ট অনেক ঐতিহ্যবাহী অনেক খাবার আমরা খাই, অনেক আইটেম হ্যাঁ। থাকে। সো আইটেমগুলো সব খাওয়া হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আম্মা বেঁচে ছিলেন তার আগ পর্যন্ত প্রতি দিন ঈদের দেখতাম যে নামাজ পড়ে আসলে দেখা খিচুড়ি আর ইলিশ মাছ রান্না করতো। বাট এটা এখন যেহেতু আম্মা জাস্ট 6 বছর হলো, 2020-এ মারা গেছেন। সো এরপর থেকে আমার বউ এই ট্রেন্ডটাকে এখনো চালু করে রেখেছে। আচ্ছা। সো প্রতি ঈদের সময় নামাজ পড়ে এসে সেই খিচুড়ি আর ইলিশ মাছটা রান্না হয়। সো সেটা, এবং তারপরে মিষ্টি বা বিভিন্ন ক্ষীর বা হয় না অনেক রকম খানা, এগুলো নাম তো অনেক কিছু জানি না। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশীদের সাথে খাবারের যে সম্পর্ক এবং ঈদে এটা যে পরিমাণে বেড়ে যায়, আমার মনে হয় পৃথিবীর আর অন্য কোনো দেশে না, আমরা তো সব মানে ভোজন রসিক, এবং আমরা খেতেও পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। তো এই তো ঈদের আনন্দটা আমার মনে হয় আর 10টা মানুষের যেরকম, নীরব হোসেনের কাছেও সেই রকম। একদম আমার কাছে মনে হয় ঈদ মানে ঈদ আসলে খাওয়া আর কিছু না। হ্যাঁ, মানে ছোটদের কাছে সালামি, আবার একটু বড় হলে হচ্ছে গিয়ে খাওয়া। হ্যাঁ, বয়সের সাথে সাথে তো অনেক কিছু চেঞ্জ হয়। যেমন সালামির ব্যাপারটা ছিল ছোটবেলায় তখন খুব কিউরিয়াস ছিলাম যে কতগুলো বাসায় যাব, কতগুলো বাসায় গিয়ে কত টাকা সালামি পাবো, মানে কত টাকা পাবো সেটা কিন্তু অত বেশি কনসার্ন ছিলাম না। তখন হতো যে হয় না যে 5টা বাসায় গিয়ে 50 টাকা পেলাম, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে 10টা বাসায় গিয়ে 40 টাকা পেলাম, মানে ওইটা ইম্পর্টেন্ট ছিল। 10 জনের কাছ থেকে বাসায় যাওয়া, হ্যাঁ 10 জনের কাছ থেকে পেলাম, ওইটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বা ওইটা অনেক ভালো লাগতো। এবং সারা বছর তো এটা পাওয়াও যেত না, ঈদের দিনটাই এবং এটা একটা ফ্রেন্ডদের সাথে একটা মানে কম্পিটিশন থাকতো, তোর কত হইছে আমার কত। এবং খাওয়ার ব্যাপারও তাই, যেটা হচ্ছে প্রত্যেকটা বাসায় মানে একটু করে হলেও খেতাম আর কি। তো সারা দিন ব্যাপী হচ্ছে খাওয়া। তো আপনি তো মিরপুরের ছেলে, মিরপুরে বেড়ে ওঠা আপনার। আমার কাফরুলে আপনার হচ্ছে পড়াশোনা সবকিছুই আপনার সেখানে। ঈদের ছোটবেলার ঈদটা আপনার এলাকায় কেমন ছিল, বা আপনি তখন এই যে বিকেলবেলা বন্ধুদের সাথে হয়তো ঘুরতে যাওয়া, স্কুলে একরকম, কলেজে একরকম, একটু সেই ব্যাপারটা জানি।
ওই তো এলাকার মধ্যে যা হয় সেটা হচ্ছে যে তখন আসলে খেলার সাথীরা থাকে। তো আমরা তো অলওয়েজ ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট খেলতে খেলতে ওইখানে অনেক একটা সার্কেল তৈরি হয়, বা পাশের বাসার মানে দেখা যাচ্ছে অপোজিট বাসা বা ফ্ল্যাটে যারাই থাকতো তখন তাদেরকে নিয়ে যে একটা সার্কেল, এরকম আরও দুই একটা সার্কেল থাকতো। তো ওদেরকে নিয়ে একরকম ক্রিকেট খেলা, তারপরে এবং এমনও হতো যে ঈদের দিনও ক্রিকেট খেলছি, সো ওই একটা ফ্লো থাকা এবং সালামি। তো এটাই আর কি, আমার মনে হয় অত বেশি ডিফারেন্স ছিল না আর অত কি। বেশি ডিফারেন্স ছিল না। আর এলাকায় আসলে হচ্ছে গিয়ে যদি নিজের এলাকায় ঈদ পালন করা যায় তাহলে আমার মনে হয় আনন্দটা এমনিতেও একটু বেশি থাকে। Exactly, সেই হ্যাঁ। পরিচিত মুখ আবার হচ্ছে নতুন করে আবার অন্য জায়গায় গিয়ে পরিচিত মুখ হওয়ার প্রয়োজনটা পড়ে না। অনেক বিষয় তো আসলে থাকে ঈদে, সালামি থাকে, খাবার থাকে, নতুন জামা থাকে। ছোটবেলায় আপনাকে কোন বিষয়টা বেশি আনন্দ দিত, সালামি, নতুন জামা, নাকি হচ্ছে খাওয়া দাওয়া? আহ, মানে তিন রকম জিনিস। সালামিটা তো আসলে ওই যে বললাম যে কত বাসা থেকে পাচ্ছি সেটা একটা জিনিস, আর যেটা হচ্ছে কি পরবো সে ড্রেস আপটা নিয়ে অনেক বেশি থাকতাম যে আচ্ছা, ছোটবেলায়। অনেকে তো লুকিয়ে রাখতো ছোটবেলায়, আপনি কি হ্যাঁ। সেটা করতেন? লুকিয়ে রাখা মানে মানে কাউকে তো বলতাম না আসলে, হ্যাঁ এটা তো ছিল, বাট এটা তো মেয়েদের মধ্যে বেশি ছিল। বাট আমরা যেটা হচ্ছে পাঞ্জাবি পরা ট্রাই করতাম, কারণ বাসা থেকে ট্রাই করতো শার্ট প্যান্ট কিনে দেওয়ার জন্য। বাট তখন মানে তখনও মনে করতো যে আমি আসলে বড় হইনি যে পাঞ্জাবি একটা পরবো। বা ছোটবেলা থেকে সবাই বড় ভাইদেরকে দেখে আসতাম যে তারা পাঞ্জাবি পরছে, পায়জামা পরছে, সো আমারও খুব ইচ্ছে করতো পাঞ্জাবি পায়জামা পরতে। বাট আমাকে দেখলে মানে একটা হাফ প্যান্ট আর একটা হাফ শার্ট কিনে দিয়েছে। হ্যাঁ, একদম ছোটবেলার কথা বলছি। সো সেই জায়গা থেকে তখন আসলে আমার মনে হয় যে আমি যত বয়সে ছোট বয়সে ছিলাম, অত ছোট বয়সে তখন অত পাঞ্জাবি ছিল না, পাওয়া যেত না। বাট ওইটা অনেক বেশি কিন্তু ভালো। আপনার একটা ইচ্ছা ছিল যে আমাকে পাঞ্জাবি দিলেই পাঞ্জাবি ভালো পরতে হতো। হবে, হ্যাঁ। আচ্ছা, ওই যে একটা লাইটের জুতা ছিল ছোটবেলায়, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, বাচ্চারা belly পরতো, kids এর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কি আপনি ওইটাও পরেছেন? ছিল, হ্যাঁ। আচ্ছা, এটা আমার মনে হয় প্রত্যেকের ছোটবেলায় আমার মনে ছোটবেলায় হয় যে আমরা পড়ি। পড়েছে, হ্যাঁ। এখন কিন্তু সিনারিও একেবারে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা আবার বাচ্চাদেরকে দিলেও এখন পড়বে না। হ্যাঁ, আর আপনার ক্ষেত্রেও সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনি বড় হয়ে গেছেন, আপনি এখন একজন অভিনেতা। আপনার এখন 3 জায়গায় বোধহয় ঈদ করতে হয়, নিজের বাড়িও আছে, আবার ইন্ডাস্ট্রির একটা হচ্ছে ব্যাপার আছে, আবার আপনার শ্বশুর বাড়ি আছে। তো কোন জায়গার ঈদটা আপনার হচ্ছে গিয়ে একেবারে অ্যাটেন্ড করতে হয়, এবং কোন জায়গার ঈদ কেমন হয়? না, সব জায়গাতেই করতে হয়। নিজের বাসা তো ঈদ তো মানে সকাল থেকে শুরু হয়, সেটা হচ্ছে নামাজ পড়বো, নামাজ পড়ে বাসার যে রান্নাগুলো মানে সেগুলো খাবো। তারপর আমার বোনের বাসা এবং আমার ভাইয়ের বাসা, তো এইগুলো করে তারপরে হচ্ছে ফ্রেন্ডস, তারপরে রিলেটিভসদের তো আমরা যতক্ষণ বাসায় থাকলাম তখন শেষ করলাম। এরপরে শ্বশুর বাড়িতে যাই, তারপরে রাতের বেলা আসলে ট্রাই করি একটু ফ্রেন্ডসদের সাথে, একদম যারা কাছে, যাদের সাথে প্রতিদিনই দেখা হয় এবং ঈদের দিনটাও মিস করতে চাই না, সো তারা আছে। এছাড়া মিডিয়া কলিগস যারা আছে, যারা একদমই কাছে, তাদের সাথেও ট্রাই করি যে ঈদের আনন্দটাকে একসাথে ভাগাভাগি করে নিতে। তো মানে শ্বশুর বাড়িতে গেলে ঈদটা তো মনে হয় আপনাকে ঘিরেই হওয়ার কথা, কারণ শ্বশুর বাড়িতে তো জামাই আদর অনেক বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে শ্বশুর বাড়ির ঈদের সিনারিওটা কিরকম হয়? না, আমার কাছে মনে হয় যে এটা নর্মাল। ঈদের দিন তো সবাই তো ট্রাই করে মানে ঈদটাকে উদযাপন করতে। সো আমার শ্বশুর বাড়িতেও নিশ্চয়ই মানে ওই প্ল্যানিংটাই থাকে যে আমি যাবো, এটা স্পেশাল তো থাকবেই। বাট তারপরেও আমার কাছে খুব, এটা তো আর অনেক দিন হয়ে গেছে। ও, এখন পুরনো হয়ে গেছে। নতুন অবস্থায় আপনি যখন ঈদ করতে যেতেন, আপনার জন্য ম্যান্ডেটরি কোন জিনিসটা তারা করতো? হতে পারে কোনো খাবার রান্না না, করেছে খাবারটাই অনেক বেশি হতো, বাট আমি আসলে খাওয়ার ব্যাপারে তো খুব বেশি যে অনেক খাই তাও না। তো আমাকে আসলে কখনো কেউই মানে অনেক বেশি খাওয়ালে যে আমি খুশি হব তা তো না। মানে আমি না, অল্প খেতে খেতে আমার হচ্ছে যে বেশি খেতেও পারি না। আচ্ছা, অ্যাপেটাইটটা এখন ওরকম হয়ে গেছে। আচ্ছা, তো এরকম কি কখনো হয়েছে যে ছোটবেলা হোক, ছোটবেলায় মূলত এই জিনিসটা হয় যে পছন্দের কোনো জামা আপনি কিনতে পারেননি? যেমন বলছিলেন যে আপনার পাঞ্জাবি মনে হতো যে আমাকে পাঞ্জাবি দিলে ভালো হতো, খুব মন খারাপ হয়েছে এবং আপনি খুব হচ্ছে ঈদের সময় রাগ করেছেন? না, এরকম কখনো হয়নি। কারণ আমার কাছে মানে বাবা যখন যেভাবে করে কিনে দিতেন, একদম যেটা কিনে দিতেন একদম ওটাতেই হ্যাপি থাকতাম। এবং আমার কাছে মনে হতো যে ওটাই মানে মানে পৃথিবীর আর কারো কাছে নাই। মানে দিস ইজ দ্য বেস্ট মানে ঈদ মানে ড্রেস ফর মি। আচ্ছা, আচ্ছা, এটা তো গেল একরকম। অপোজিটটা যদি হয় যে এমন কোনো মানে এমন কোনো ড্রেস আপনি পছন্দ করেছেন, সেটাই এনে দেওয়া হয়েছে এবং আপনি খুব খুশি হয়ে গেছেন? না, ওটাই তো বললাম যে আমার কাছে মনে হয় যে আমার পছন্দ না, সেটা হচ্ছে যে মানে আমার এখন তো মনে নেই, বাট মানে আমি যে অলওয়েজ গিয়ে কিনতাম কিনা সেটাও মনে নেই। বাট যখনই নিজে গিয়ে কিনতাম সেটাও একরকম, আর যদি
মানে আমি ছাড়া মানে গিয়ে কিনে নিয়ে আসতো তখনও আমি আসলে খুশি হতাম। আচ্ছা, তো আপনি কিন্তু বলেছেন যে সালামির কথাটা, মনে আছে যে সর্বপ্রথম কত টাকা সালামি পেয়েছেন বা কার কাছ না থেকে? আমার মনে হয় 2 টাকা বা 5 টাকা হবে, এর বেশি হবে না মনে হয়। 2 টাকা বা 5 টাকাই আচ্ছা, হবে। ঈদের সকালে কার কাছ থেকে আগে সালামি পেতেন? উম, মানে তো এলাকার মানে আঙ্কেল আন্টি যারা আছে তাদের কাছ থেকে। মানে নিজের ঘরে না বাবা বাসা না, আগে শুরু করতে বাইরে থেকে। আচ্ছা, তো এখন তো আপনার সালামি দিতে হয়, হ্যাঁ এখন তো আর 2, 4, 5 টাকা 5 টাকা দিলেও দিয়ে হবে হবে না, না, হ্যাঁ। তো এখন সালামি দেওয়ার ব্যাপারে চাপটা কিরকম? না অনেক, কারণ আমার ছোট ছোট ভাগিনা ভাগ্নি ভাস্তি এগুলো আছে, ওদেরকে দিতে হয়। এবং আপনার তারপরে শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ির কিছু আছে, সো এই তো। চাপ আছে ভালোই, মোটামুটি অনেক টাকা পয়সার চাপ তখন হ্যাঁ। সামলাতে হয়। তো এই বিষয়টা কেমন লাগে, একটা সময় পেতেন এখন দেন, এটা? না অবশ্যই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এই যে আমি এখন মানে এই পডকাস্টে এসে আমি আপনার সাথে এগুলো নিয়ে গল্প করছি, আমার কাছে মনে হয় যে এটাতে আসলে খুব ভালো লাগার একটা বিষয়, বা তখন ছোটবেলায় ওইটাকে এনজয় করতাম দেখে বলছি। সো এখন যারা আমার কাছ থেকে পাচ্ছে তারাও নিশ্চয়ই এটাকে অনেক এনজয় করছে, এবং তারাও একটা সময় এসে এইটা নিয়ে গল্প করবে যে তারা আমরা এরকম সালামি পেতাম, ইয়ে করতাম। সো তাদের কাছেও জিনিসটা একই রকম। সারা বছরে এই একদিন আমার মনে হয় যে হ্যাঁ। এটা খুব আনন্দের ব্যাপার, একদমই দেয়াটাও আনন্দের এবং নেয়াটাও। এটাও আনন্দের। এখন বড় হয়ে গেছেন, এখনো কি কেউ আছে যে আপনাকে সালামি দেয়? হ্যাঁ মানে সালামি তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেয়। বিয়ে করার তারপরে- এটা একটা ভালো দিক, কিন্তু হ্যাঁ, তারপরে- শ্বশুর বাড়ি থেকে সালামি পাওয়া যায়। আমার বড় ভাই সালামি দেয় না, বাট বড় ভাই টাকা দিয়ে দেয় অনেকগুলো, বাট তো সেটা এটা তো ঈদের ভাই আগে। সালামি হলো, ঈদের আগে ঈদের আগে দিয়ে হ্যাঁ, দেয়। বসে কিনে নিও, কি করবা। আচ্ছা আচ্ছা, এই ছোট হওয়ার কিন্তু এটা একটা ভালো মজা হ্যাঁ। আছে। এবং আমি শুধু মানে আমার বাসা ছোট না, আমি শুধু আমার পুরো আমার গোষ্ঠীর সবার ছোট, মানে আমার 14 গোষ্ঠীর মধ্যে মানে আমি এক মানে সব মানে ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট আমি। সবচেয়ে ছোট, হ্যাঁ, ভালোবাসা তো সেক্ষেত্রে অনেক বেশি পাবেন। তো এই সব পরিবারেরই দেখা যাচ্ছে যে ঈদকে ঘিরে একটা আলাদা রীতি থাকে, হয়তো কেউ একসাথে হলো, কেউ বাইরে থেকে চলে আসলো। আপনাদের পরিবারে কি এরকম কোনো রীতি প্রচলিত আছে যেটা প্রত্যেক ঈদে মাস্ট বি পালন করতেই হয় বা করাই হয়? না তেমন হয় না, কারণ আমাদের আমার বেসিক্যালি বাবারা তো 3 ভাই 1 বোন ছিলেন, আমরাও 3 ভাই 1 বোন। সো যারা যারা আছে সবাই, কেউ আমেরিকায়, কেউ দুবাইতে, প্লাস যারা আছে এইভাবে করে আসলে হয় না। আচ্ছা, মানে মানে ওইরকম স্পেসিফিক কিছু পালন হঠাৎ করা করে হয় না? যদি কখনো কোনো কাজিনদের কোনো বিয়ে টিয়ে থাকে তখন দেখা যায় একটা গেট টুগেদার হয়, ওইভাবে আচ্ছা। গেট টুগেদার হয় না। আচ্ছা আচ্ছা, তো শোবিজে তো আপনি বহু বছর ধরেই কাজ করছেন, অনেক বন্ধু বান্ধবও আছে আপনার। সন্ধ্যায় দেখা হওয়ার আগেও আপনার বাড়িতে কি এরকম কোনো আপনার বন্ধু বান্ধব আছে শোবিজ অঙ্গনের যারা আসে বাসায়? না সেটা আমার স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে আমি অলওয়েজ বলি, যেমন ওদের কিছু নিয়ম আছে, বা এটা অনেক আগের থেকে চালু হয়েছে, যেমন সেটা সবে বরাতে হোক, মানে ওদেরকে না বললে ওরা চলে আসে। ঠিক তেমনি ঈদের সময় আমার মানে স্কুল ফ্রেন্ড, এবং আমার কাছে মনে হয় যে আমরা যেই সার্কেলটা একসাথেই হয়েছে, আমরা ক্লাস 2-3 থেকে একসাথে। সো সব বন্ধুকে এখনো এখনো একসাথে? আছে, আমরা মানে কতজন 7-8 জন 10-12 জন আছে যারা এখনো আমরা একসাথে মানে হ্যাং আউট করি, একসাথে আড্ডা দিই। এবং আমরা যদি দেশের বাইরে যখন কোনো ঘুরতে যাই তখনও দেখা যায় এটা 6 মাস 1 বছর আগে থেকে প্ল্যানিং করতে হয়। কেউ আমেরিকা থেকে আসে, কেউ কানাডা থেকে আসে, কেউ অস্ট্রেলিয়া থেকে আসে। আমরা কয়েকজন বাংলাদেশে যারা থাকি, বাঙালি যারা বাংলাদেশে যারা থাকে, তারা মিলে সব একসাথে একটা গেট টুগেদার করে যায়। সেটা আবার আলাদা এক ধরনের ঈদ, কিন্তু হ্যাঁ। ঈদের আনন্দের এবং মতোই আনন্দ। মজার ব্যাপার হচ্ছে সেটা আবার কারো মানে কোনো দেশে না, এমন একটা জায়গায় যেখানে আমরা একটা মিডল পয়েন্ট, যেখানে আচ্ছা। মিট করে যায়। সো এগুলো আমরা এনজয় করি। আচ্ছা, বিদেশে কখনো কি ঈদ উদযাপন করা হয়েছে? কারণ যেহেতু অনেক সময় কাজের খাতিরে যাওয়া হয় বা হ্যাঁ, ঘুরতে হয়েছে। যাওয়া হয়, সেই সেটা- অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটা হচ্ছে যে কাতারে, আর একবার হয়েছে ওমানে। সো আচ্ছা। ওমানের হচ্ছে আমার প্রথম যাওয়া ছিল একটা শো করতে যাওয়ার ক্ষেত্রে, বাট ওখানে আসলে আমাদের তো একদিন পরে ঈদ, ওদের আগে হয়, হ্যাঁ। আমাদের একদিন পরে হয়, হ্যাঁ। ওদের একদিন পরে ঈদ। সো আমি হচ্ছে আমাদের দেশের ঈদের আগের দিন রওনা দিয়েছিলাম। সো আমাদের দেশের ঈদটা মিস করে ওদের ওখানে যাওয়া, এবং যাবার পরে আসলে খুব খারাপ লাগছিল, আপসেট লাগছিল যে এই প্রথম দেশের বাইরে ঈদ করছে ফ্যামিলি ছাড়া। বাট তারপরেও একটা জিনিস ভালো লাগছিল এই কারণে যে আমি যদি মানে একা একজন মানুষ মানে ফ্যামিলি ছাড়া ঈদ করি, বাট
আমার চেয়ে অনেক লক্ষ লক্ষ মানুষ আছে যারা আসলে মানে মানে আমি তো একটা দিন, আর ওরা তো মানে বছরের পর বছর। বছরের পর বছর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকে না, এবং তারা মানে কিভাবে ঈদ করছে। সো তখন তাদের কথা মনে করে আসলে আমার নিজেরই তখন খারাপ লাগছিল যে না ঠিক আছে, আমি মানে ভালো ওদের আছে, চেয়ে অনেক ভালো অনেক আছি। ভালো আছে। এবং আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা আছে তারা হ্যাঁ। আসলে প্রত্যেক বছরই এই দুইটা ঈদেই আমার মনে হয় যে পরিবারের কাছ থেকে একদমই তাই, দূরে থাকার হ্যাঁ, যে হ্যাঁ, কষ্টটা, এটা আপনি সেইবার হয়তো বা একটু হ্যাঁ মানে আঁচ আমার করতে কাছে পেরেছেন। মনে হচ্ছিল যে মানে এই ফিলটা আসলে এই একটা দিনে এত ফিল করেছি। সো এদের কারণ আপনি একটা চিন্তা করে দেখেন, এরা যারা আছে অনেকে কিন্তু তাদের ইয়েও নেই, মানে ভিডিও কলে যে কথা বলবে, সো ওই ফোনটাও নেই, স্মার্টফোনটাও নেই যে বাবা মার সাথে বা বউয়ের সাথে বা বোনের সাথে কথা বলে তার ঈদ পালন করবে, ঈদের নতুন জামা দেখাবে। সো এটা আসলে খুবই মানে দুঃখজনক। অবশ্যই। তারপরেও ঈদে আনন্দ তো করতেই হবে। অনেক সময় হয় যে আমরা কোনো না কোনো কারণে ঈদ মাটি হয়ে যায়। আপনার কি এখন পর্যন্ত এরকম কখনো হয়েছে যে কোনো কারণে ঈদ মাটি হয়ে গেছে, ঈদের কোনো আনন্দই ছিল না, আর সেটা কি মনে পড়ে? মনে পড়ে, সেটা হচ্ছে ঈদ মাটি হয়ে যাওয়া না, যেটা হচ্ছে যে আমার 10-এ বা 11-তে আমার ছবি রিলিজ হয়েছিল ঈদে। ছবিটার নাম হচ্ছে গুরু ভাই, এবং আমি গাজীপুরে একটা সিনেমা হলে ছবিটা হলে দেখতে গিয়েছিলাম ঈদের দিন? ঈদের দিন। আচ্ছা। সো তখন আমি আসলে খুব বেশি সবসময় সাদা পাঞ্জাবি পরা হয় না, এবং অনেক বছর পরে প্ল্যানিং করে সাদা পাঞ্জাবি পরলাম, এবং ওই পাঞ্জাবিটা পরে সিনেমা হল থেকে বের হয়ে আমরা রাতের বেলা বাসার দিকে ফিরছি। তখন ওই মিরপুর বেড়িবাঁধে অনেক ইয়ে হতো, ওই যে ছিনতাই হতো। আমরা মিরপুরের মানুষ, এটা খুব ভালো জানি। হ্যাঁ, so ছিনতাই হতো, আমাকে যে ওখানে ডিম মারা পার্টি, ঢিল মারা পার্টি এরকম ইয়ে থাকতো। তো ওরা হঠাৎ করে আমাদের গাড়িতে আমি, আমার প্রডিউসার, আমার আমার খালাতো ভাই ছিল, আর আমার ড্রাইভার, আমরা মানে আমি তো ড্রাইভিং সিটের পাশে বসা ছিল, আর আমার প্রডিউসার আর আমার অ্যাসিস্ট্যান্ট, আমার মানে খালাতো ভাই আর প্রডিউসার পিছনে ছিলেন। পিছনে বসা ছিল। হঠাৎ করে যে ঢিল মারে, আমরা সামনে গিয়ে যাবার পরে একটু দূর গিয়ে দাঁড়াই। তখন যারা বোঝে না তারা তো দাঁড়াবে, ঠিক তেমনি আমিও তখন বুঝতাম না হ্যাঁ গাড়িতে পাশে কি হলো দেখি। এবং আমরা গাড়ি থেকে যখন নামার পরে হচ্ছে ওই যে সব খালি গায়ে, ওই লুঙ্গি পরা এবং গায়ের মধ্যে তেল দেয়া, এরা ওই যে চা পাতি নিয়ে এইভাবে করে রিয়েল লাইফ অ্যাকশন। হ্যাঁ, তো ওখানে এসে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং মানে আমি ওদেরকে মেরেছিলাম, এবং আমার এখনো এখানে চা পাতি দাগ আছে এখনো। সো তো ওই দিনের কথা মনে আছে, এবং ওই দিন পাঞ্জাবি ছিঁড়ে ফেলছিল ওরা, মানে টান দিয়ে, এবং আমি যেহেতু কঠিন ফাইট হয়েছে, কঠিন ফাইট, এবং আমি লাথিটা সবকিছু কি রেখে গিয়েছিল নাকি? না, আমার গাড়ি তো গ্লাস ভেঙে ফেলছিল, গ্লাস, তারপরে টাকা ছিল, তারপর আমাদের মোবাইল টোবাইল অনেক কিছু হয়ে গেছে। ওনারা কতজন ছিল? অনেকজন, 7-8 জন। আচ্ছা, 7-8 জন মানে আরো বেশি। আমরা তখন তো এমন একটা জায়গায় গাড়ি, মানে ওরা এমন ভাবে প্ল্যান করে যে গাড়িটা একদম অন্ধকার একটা জায়গায় দাঁড়াবে, যেখান থেকে আসলে কোনো কিছু, এবং অনেক বছর আগে তো ওই রাস্তাটা আরো বেশি, হ্যাঁ মানে তখন তো মাত্র শুরু হয়েছে ওরকম। বাট ওইটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। বাট ওই ঈদের দিন তখন ওইটা খারাপ লেগেছিল। বাট আমরা ঈদের তখন তো অফিস বন্ধ ছিল, তো ঈদের পরে গিয়ে আমি আবার একটা থানায় গিয়ে, যে আমাকে হিট করেছিল ওকে গিয়ে কিন্তু আমি ওর থানায় গিয়ে মেরেছি। ও ধরতে পেরেছিল? হ্যাঁ, পুলিশ তো ধরবে, কারণ এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। আচ্ছা। আমাকে র্যাব 4 থেকে আমাকে ডেকে নিয়ে গেছে, তারপর আমি থানায় গিয়ে কমপ্লেন করে সেটা ওই এটা হচ্ছে আশুলিয়া থানায় ধরে নিয়ে গেছে, এবং ওকে মানে এখন তো মানে ক্যামেরার সামনে বলতে পারতেছি না, এমন মাইট দিছি। মাইট দেওয়ার পরে ওখানে পুলিশ যে অফিসার ছিলেন উনি বলছে যে নীরব ভাই আর মাইরেন না, ও যদি মরে যায় তাহলে উল্টা একটা মামলা হবে আপনার নামে। মানে আমার মনে হয় যে ও আমার নাম শুনলে ও মানে ভয় পেয়ে ওর সমস্যা হবে। নেক্সট টাইম নীরব ভাইকে কেউ যেন না ধরে রাস্তাঘাটে, সে কিন্তু সেই মাইট দিতে পারে। ভাইয়া, আমার কাছে কিন্তু আপনার সাথে আড্ডা দিতে খুব মজা লাগতেছে। একটু জানতে চাই যে বিয়ের পরে প্রথম ঈদের কথা মনে আছে কিনা? স্ত্রীর সাথে প্রথম ঈদ, মানে একেবারে আফটার ম্যারেজ, সেটা কিরকম ছিল? ভালো ছিল। মানে ভাবি দেখলে কিন্তু রাগ করবে, এত চিন্তা করতে হলো না। আমি চিন্তা করছি কোন পয়েন্টটা বলবো। আমার কাছে মনে হয় যে মানে বউ সহ একজন সাথে মানে একজন ওয়াইফকে নিয়ে ঈদ করা
এবং সেটা আসলে কেমন হবে না হবে এটা তো আসলে কোনো প্রি প্ল্যান বা কোনো কিছু থাকে না, বাট তারপরে হয় না যে একসাথে একটা মানুষ মানে প্ল্যান করা যে আমরা দুজনেই নতুন জামা পরা। নতুন জামা পরা এবং সারা জীবন একসাথে থাকবো এরকম একটা ইয়ে নিয়ে আমাদের জীবন শুরু হচ্ছে। সো এবং সাথে সাথে সেইটা এরকম ঈদের মতো একটা স্পেশাল ডে, তো এটা অন্যরকম একটা ভালো লাগা ছিল। জি, আমরা তো হচ্ছে গিয়ে সব সময় দেখা যায় যে আপনি বলছেন যে এলাকায় আঙ্কেল আন্টির কাছ থেকে আপনি সালামি নিতেন, তো আপনার তো সবিজিও হচ্ছে সিনিয়ররা ছিল, ঈদের সময় কি কারো কাছ থেকে সালামি বা এগুলো না নেওয়া হয়? ওইভাবে হতো না কেন, কারণ হচ্ছে যে আমরা তো ঈদের সালামি দেওয়ার সময়টাকেও একটা মানে সকালের যে টাইমিংটা একদম নামাজ পড়ে আসার পর থেকে যতক্ষণ পর্যন্ত হয়তো দুপুর ইয়ে পর্যন্ত যায়, এরপর আর সালামি চাইতেও ভালো লাগতো না। সো আমাদের মানে মানে ইন্ডাস্ট্রির যদি বড় ভাইরা থাকতো তাদের সাথে দেখা হতে হতে আসলে দেখা যেত পরের দিন বা তার পরের দিন দেখা হতো। সো ওইভাবে করে সালামের ইয়ে করতাম না আর কি। করতেন না, কিন্তু আপনার কাছে কি এখন কেউ করে যে দেখা হলো নীরব ভাই সালামি দেন, ঈদে দেখা হয়েছে, আপনার জুনিয়র যারা আছে? হ্যাঁ করে। আচ্ছা, নিজে পেতেন না কিন্তু এখন সেটা দিতে হয়। এখন বর্তমানে আপনার ঈদে কি ধরনের পোশাক পরা হয়, পাঞ্জাবির বাইরে কি পরা হয়? না অলওয়েজ পাঞ্জাবি পরি, কারণ সারাদিন কি হচ্ছে পাঞ্জাবি পরেই কাটে? হ্যাঁ কারণ পাঞ্জাবি পরি, কারণ পাঞ্জাবি তো আসলে খুব বেশি পরা হয় না। সো আমাদের মানে এত সুন্দর একটা মানে ট্র্যাডিশনাল একটা ড্রেস, এবং যেটা হচ্ছে শুক্রবারে নামাজ পড়া এবং শুধুমাত্র ঈদের দিন মানে ঈদের যেহেতু আমাদের ঈদের ছুটি এখন অনেক দিন, সো ঈদের দিনটাকে আমরা আসলে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো কিছু পড়তে চাই না। আচ্ছা, এবং আপনাকে পাঞ্জাবিতে অনেক বেশি হ্যান্ডসামও লাগে। না, আপনি তো thank you. অনেক অনেক পাঞ্জাবির শুট করেছেন, হ্যাঁ। আপনি হচ্ছে অনেক জায়গায় আপনার বিলবোর্ড আমরা দেখতে পাই। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো অঞ্চল নাই যে আপনার হচ্ছে বিলবোর্ড নাই। আমার কাছে মাঝে না, মাঝে মনে একটা হয় সময় করেছিলাম অনেক বেশি ফ্যাশন হাউসের শুট করেছিলাম, বাট এখন তো খুব করি না, এখন যেটা হচ্ছে কিন্তু ভাসাবি ভাই শুট এখনো করি, দেখা যায় অনেক জায়গায় আপনার পুরোনো হচ্ছে বিলবোর্ড। ইটি করা, বাট এখন তো শুধুমাত্র ভাসাবি শুট করি আর ওইভাবে করি না। বাট বিশ্ব রঙের শুট করেছিলাম, তারপর ব্যাঙের শুট করেছিলাম, আর এখন নিজের আমার একটা ব্র্যান্ড। সো আমি একটা কনসেপ্ট নিয়ে নতুন একটা বিজনেস শুরু করেছি, সেটা হচ্ছে অনলাইন বেসড। সো সেটা হচ্ছে মানে শুধুমাত্র মানে আমি চিন্তা করলাম যে মানে এমন একটা কিছু করতে হবে যেটা একটা ইউনিক ব্যাপার থাকতে হবে। তো জি। সেটা কি হতে পারে, সেই জায়গা থেকে হুট করে প্ল্যান করলাম যে এমন একটা পাঞ্জাবির ব্র্যান্ড করব যেটা হচ্ছে শুধুমাত্র হোয়াইট পাঞ্জাবি। ও সো আমার সেইভাবে করে প্ল্যান করে শুরু করা, এবং তারপরে নাম দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি নাম হবে না হবে এটা নিয়ে অনেক গবেষণা করলাম, গবেষণা করতে করতে নাম দিলাম, মানে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে ভালো। ভালো। হ্যাঁ আচ্ছা, so তো ভালো ব্র্যান্ডের হচ্ছে কি পাঞ্জাবি কেমন শুধু সাদা। এবার ঈদে কেমন না এবার হয়েছে? ঈদের যেটা হচ্ছে এবার আমি এখন আসলে শুরু করতে পারিনি আচ্ছা, প্রপারলি যেভাবে করে মার্কেটিং এ। এখন প্ল্যানিং আছে? না অলরেডি বেসিক্যালি আমি গত ডিসেম্বরে যেমন একটা ইয়েতে গিয়েছিলাম, আমি লন্ডনে গিয়েও জাস্ট অল্প কয়েকটা স্যাম্পল নিয়ে গেছিলাম দেখানোর জন্য, এবং তখন সেলও করেছি। তারপরে ইয়েতে সৌদি আরবে যে জেদ্দাতে গিয়েছিলাম একটা ইভেন্টে, 3 দিনের একটা ফেয়ার ছিল। ওই ফেয়ারে আমি, তানজিন তিশা, রিচি আপু 3 জন গিয়েছিলাম ওই মানে ফেয়ারের গেস্ট হয়ে। আচ্ছা, বাট ওইখানে অর্গানাইজারদের সাথে আমার কথা হয়ে যে আমাকে একটা স্টল করে দেওয়া হোক। পরে আমি সেখানে স্টলও নিয়েছিলাম, স্টল নিয়ে, কারণ আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা অন্য একটা স্টলে প্রতিদিন মানে 1 ঘন্টা করে আমরা থাকবো, অ্যাটেন্ড থাকবো, সেলিব্রিটি গেস্ট হিসেবে গেস্ট যাবেন। হিসেবে ওখানে থাকবো। সো আমি মনে করলাম যে 1 ঘন্টা যেহেতু থাকি, বাকি জীবনের 23 ঘন্টা কি করব। কি করবো, হ্যাঁ। হ্যাঁ, সো তখন নিজের একটা স্টলের অফার দিলাম, এবং আমাদের মানে যে ইভেন্ট অর্গানাইজার ছিল আফতাব ভাই, সো আফতাব ভাই বলছে তাহলে নীরব ভাই আপনি একটা ইয়ে দেন, মানে আপনার জন্য একটা স্টল আপনাকে দিয়ে দেই, কারণ তাতে যেটা হচ্ছে আমাদেরও একটা ব্র্যান্ডিং হবে যে আপনার এই ফেয়ারে আপনার একটা ব্র্যান্ড আছে। Wow. সো একদম সুন্দর একটা জায়গা, একদম ঢুকে হাতের লেফটে, মানে অনেক বড় এক মানে সুন্দর করে করলো। এবং আমি আবার আমার যে মার্কেটিং এর ডিজাইনের একটা ছেলে আছে অনুরাগ, সো অনুরাগকে আবার বললাম যে অনুরাগ আমারটা এমন ভাবে করবা যেন দেখতে কিন্তু সবগুলো যেন সুন্দর লাগে। হ্যাঁ, বাংলাদেশে একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো ওইভাবে করে অনেক সুন্দর একটা ইয়ে করে দিল, স্টল করে দিল, এবং ঢুকলে আমারটা দেখতে খুব মজা লাগে। আচ্ছা, তো ওখানে আমি অনেক মানে রেসপন্স করেছেন, পেয়েছি এবং আচ্ছা। অনেক সেল করেছি। আমার পাঞ্জাবির প্ল্যানিং ছিল খুব সিম্পলের মধ্যে থাকতে হবে, এবং আমি ফ্যাব্রিক আনছি পাকিস্তান থেকে, আচ্ছা, প্যাটার্নটা ডিফারেন্ট, এবং এখানে অনেক বেশি টেনশন ছিল শুধুমাত্র যেহেতু হোয়াইট, সো হোয়াইটের মধ্যে ভ্যারিয়েশন কি কি আনা যায়। তো ওই জায়গাগুলো চিন্তা করে
একটু প্ল্যানিং ছিল আরো মানে সুন্দর করে করব, বাট এই নেক্সট শর্ট ঈদে টাইমের হয়তো বা মধ্যে আমরা দেখতে পারি কোরবানিতে আমি এটা ভালোর প্ল্যান করছি। পাঞ্জাবি আমরা ভালোর হচ্ছে পাঞ্জাবি। অনেকে দেখব। তার মানে হচ্ছে কি আপনি ফার্মাসির স্টুডেন্ট হয়েছেন হচ্ছে গিয়ে চলচ্চিত্র অভিনেতা, কিন্তু ভেতরে কিন্তু আপনার আছে এন্টারপ্রেনার, আপনি একজন পাক্কা বিজনেসম্যান। কারণ একটা জায়গায় হচ্ছে গিয়ে আপনি সেলিব্রিটি গেস্ট হিসেবে গিয়ে কি সুন্দর একটা বিজনেস করে এসেছেন। তো আপনার ব্র্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনি বলছিলেন একটা হচ্ছে গিয়ে আপনি সিনেমা দেখতে গিয়েছিলেন ঈদের সময় আপনার নিজের। তো আমাদের এদেশের মানুষের ঈদের আরেকটা আনন্দ কিন্তু সিনেমা দেখতে যাওয়া, সিনেমা হলে। তো আপনি যখন নায়ক ছিলেন না তখন কি সিনেমা হলে ঈদের সময়, বিশেষ করে ঈদের সময় কি সিনেমা দেখতে যেতেন? তখন ঈদের সময় যাওয়া হয়নি, বাট তখন ওই যে ফ্রেন্ড সার্কেল মিলে যাওয়া হয়েছিল, এবং আমার মনে আছে ছোট ছিলাম তখন মনের মাঝে তুমি, তখন ওইটা খুব সার্কেল নিয়ে গিয়েছিলাম। তারপরে টাইটানিক দেখেছিলাম। টাইটানিক? হ্যাঁ, আমাদের সিনেমা হলে টাইটানিক দেখিয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তারপরে এরকম কয়েকটা ছবি দেখেছিলাম। আর আমার জীবনের প্রথম হলে গিয়ে ছবি দেখা হচ্ছে সালমান শাহ মারা যাওয়ার পরে। মারা গেলেন 96-এ, ওই বছর। তখন আমি ছিলাম ইয়েতে, আমার নানা বাড়িতে, মানে রাজবাড়িতে। সো পাংশার ওখানে একটা হল ছিল, নাম হচ্ছে নূপুর অথবা সাধনা। অনেক আগের হ্যাঁ। ছোট ছিলেন হয়তো বা হ্যাঁ। ভুলে গিয়েছেন। সো তখন ওই সময় তো আমার তো একা একা বাইরে যাওয়া নিষেধ ছিল। সো ওই সময় গিয়ে হলে গিয়ে সেই ছবিটা দেখেছিলাম। এটা আমার দেখা প্রথম ছবি। তারপরে এগুলো আসলে ঈদের ছবি দেখা হয়নি। বাট ওইভাবে আপনি করে যেটা দেখা বলছিলেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন আমাদের দেশের ঈদের ছবিগুলো, মানে ছবিগুলো এখন বেশি ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে এটা যেমন একটা পজিটিভ, মানে লাস্ট 4-5 বছর ধরে আমাদের ছবিগুলো ঈদে দর্শক এত বেশি দেখছে, মানে এটা আমার মনে হয় যে সারা বছর দেখছে না, এবং শুধুমাত্র এই ঈদের 1 মাস, রোজার ঈদ এবং কোরবানি ঈদে যেই সময়গুলো মানুষ হলে গিয়ে ছবি দেখছে, এটা মানে অনেক, মানে ভাস্ট, মানে কোয়ান্টিটির মানুষ দেখছে। সো এটা খুবই পজিটিভ। বাট আর একটা নেগেটিভ দিক হচ্ছে যে মানে মানে ছবিগুলো শুধু ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বাট দেখা অন্য যাচ্ছে সময় অনেকের শুধু ছুটি থাকে কিন্তু ঈদের 4-5 দিন। তো হ্যাঁ। সেক্ষেত্রে দেখা যায় আমরা ওই পরিমাণের অডিয়েন্সকে ওইভাবে পাচ্ছি না হয়তো হ্যাঁ, বা। এটা হচ্ছে যে আমাদের আগে তো শুক্রবার রিলিজ যখন হতো তখন আমরা আসলে বৃহস্পতিবার দেখতাম যে এই ছবিটা কতগুলো হলে রিলিজ পাচ্ছে, এই ছবিটা কতগুলো হলে রিলিজ পাচ্ছে। তো এখন এই কম্পিটিশনটা কমে গেছে। এছাড়া মানে ঈদ ছাড়াও যে যেমন পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন ডে বা একটা বিজয় দিবস বা একটা স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারি, এই যে অকেশনগুলোকে যে কেন্দ্র করে যে ছবি বানানো যেত বা হতো, এই জিনিসগুলো অফ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবারের ঈদে তো বেশ কয়েকটা ছবি রিলিজ হচ্ছে। তো আপনার পছন্দের তালিকায় কোন ছবিকে রেখেছেন? ট্রিজার যেহেতু অনেকগুলো আমরা দেখেছি, আপনি কোন সিনেমা দেখতে যাবেন? সত্যিকার অর্থে বলতে, মানে সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে সবগুলো ছবি ভালো লেগেছে, এবং মানে ভালো লাগার কারণ এইটাই যে মানে এখন আসলে এত ভালো ভালো ছবি হচ্ছে। এবং আমি শাকিব ভাইয়ের ছবির কথা বলবো, যে প্রিন্সের যে শাকিব ভাইয়ের লুক থেকে শুরু করে যে জিনিসটা এসছে, তারপরে দমে দেখেছি, তারপর রাক্ষসে দেখেছি, তারপরে বনলতা এক্সপ্রেস যে ছবিটা আমি দেখলাম, যে টিজারটা অনেক ভালো, এবং এত আর্টিস্ট, এত মানে মানে মোশাররফ ভাই, চঞ্চল ভাই, তারপরে শরীফুল রাজ, শ্যামল মাওলা, তারপরে যারা আছে মানে অনেক আর্টিস্ট। আমার কাছে মনে হয় যে এই ছবিটা অনেক মানুষকে অনেক কাছে টানবে, এবং সবগুলো ছবি, তারপরে পিনিক একটা ছবি রিলিজ হচ্ছে বুবলি এবং আদর আজাদে, সবগুলো মিলে আমার কাছে মনে হয় যে এই যে মানুষ বারবার তখনই বলছিলাম যে মানুষ ঈদ কেন্দ্রিক কেন, কারণ এত ভালো ভালো ছবিগুলো আসে, মানুষ কোনটা রেখে কোনটা দেখবে সেটা হয় না, মানে খুঁজে পায় না। ডিসাইড করাটা একটু কঠিন হয়ে হ্যাঁ, যায়। সো আমিও অবশ্যই সবগুলো ছবি দেখবো, এবং আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে তো আমি নিজেও চাই যে হলে গিয়ে ছবি দেখুক, এবং আমার সবগুলো দেখবো আসলে। আচ্ছা, আপনার এই লুকটা আপনি অনেকদিন যাবত রেখেছেন, আপনি যে অবস্থায় আছেন, এটা কি বিশেষ কোনো কারণে কিনা আমি একটু জানতে এটা চাই। একটা ছবির শুটিং করছি আমরা। এটা হচ্ছে যে অনেক বিশ্বাস পরিচালিত শিরোনাম, আমার আমি আর ববি, এবং এই ছবিটা বেশ কিছুদিন এবং মাঝখানে অনেক দিন ব্রেক ছিল। তো ঘটনাটা হচ্ছে আমরা ছবিটা রিলিজ করতে চাচ্ছি কোরবানিতে। তো মানুষ, আমার মনে হয় যে কোরবানিতে ভালো একটা জিনিস পাবে, এবং টোটাল কাস্টিং থেকে শুরু করে টোটাল প্রেজেন্টেশন সব কিছু
মানুষকে পছন্দ করবে। অবশ্যই আমরা সেটার অপেক্ষাই করব। নিশ্চয়ই আগামী ঈদে আমরা এই সিনেমাটা দেখতে পারবো। আপনার তো হচ্ছে গিয়ে কর্মজীবন প্লাস হচ্ছে গিয়ে আপনি একজন, আপনার যেহেতু হচ্ছে গিয়ে বাবু আছে, তো তো সব মিলে এত ব্যস্ত থাকা হয়, তারপরেও হচ্ছে গিয়ে এখনকার যে ঈদ যাচ্ছে, সেই ঈদের মানে অনেকগুলো ঈদ তো আপনার জীবনে গিয়েছে, স্মরণীয় একটা ঈদের ব্যাপারে জানতে চাই যে এমন কোনো ঈদ যেটা আপনার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। সেটা সেটা যদি বলি, সেটা আবার আমার অন্য একটা ঈদের গল্প বলতে হবে। সেটা হচ্ছে আমার ছোটবেলায় আমি একটা ঈদ করেছিলাম বাবার সাথে, এবং সেই ঈদটা ওইটাই আমার প্রথম ঈদ ছিল এবং ওইটাই আমার শেষ ঈদ, এবং বাবার সাথে আর কখনো ঈদ করা হয়নি। বাবা মারা গেছেন অনেক আগে, 2001-এ। তো মানে এর পরে আসলে কখনো করা হয়নি, বাট সবসময় ঈদের সময় এই কথাটা মনে পড়ে যে মানে এরকম ঈদটা যদি আরেকবার করতে পারতাম। জি, আসলে বাবা মায়ের সাথে আমার মনে হয় ঈদ না শুধু, যে কোনো দিনই এত বেশি স্পেশাল থাকে, তারা যখন না থাকেন সেটা আমাদেরকে অনেক বেশি আবেগঘন করে তোলে। ইভেন আমারও বাবা নেই, আমারও আপনার কথা শুনে সে আমার বাবার কথাই মনে পড়ে গেছে। তো এখন তো আপনিও একজন বাবা, হ্যাঁ। তো আপনার বেবির সাথে আপনার ঈদ কেমন হয়, এবং আপনি কি আসলে হচ্ছে ওই যে নিজের বাবাকে যেভাবে মিস করেন, বেবিকে কি ওই জায়গাটা ক্রিয়েট করে দিতে পারছেন যাতে মানে একজন ভালো বাবা? আমার মনে হয় যে ওরা অলরেডি অনেক বেশি মানে আমাকে নিয়ে মানে খুবই এনজয় করে, এবং ওরা খুবই মানে আমারও যেমন প্রত্যেকটা সেকেন্ড ওদের সাথে আমি এনজয় করি, এবং প্রত্যেকটা সেকেন্ড মনে হয় যে আমি মানে আমি আমি মানে একদম পুরো ফুল। সো একদম হ্যাঁ। সো বাসায় যাবার পর থেকে শুরু করে, এবং আমার ছোট মেয়েটা যেটা আছে, যেটা জুহাইবা, সো ও তো সারাক্ষণ ওর ট্যাবের যখন থাকে সারাক্ষণ আমাকে ভিডিও কল করতে থাকে। তো আর জুয়াইনা বড়, ও আমাকে ফোন টোন দিয়ে ইয়ে করে। আর বাসায় গেলে তাদের তো ঈদের জামা কিনতে কি আপনি যান মেয়েদের সাথে? হ্যাঁ, কিনতে চাই। মানে কি এখন ওরা তো হয় কি যে আমি এবং আমার বউ মিলে চিন্তা করি যে দুজন যেন এক টাইপের বা এক কালারের ড্রেস কিনুক, আর ওরা দুজন হচ্ছে যার যার পছন্দ মতো ড্রেস কিনবে। এটা কোনোটা কারোর সাথে মিলবে না, এটার একটা ইয়ে থাকে যে আমি আলাদা পরবো। আমার বড়টা মানে ছোটটা হচ্ছে পিঙ্ক কালার পছন্দ, বড় মেয়েটা বলছে যে আমি পিঙ্ক কালার আমাকে যদি দাও, আমাকে মেরে ফেললেও আমি পিঙ্ক করবো না। সো মানে দুজন একদমই অপোজিট। এটা একটা মজার ব্যাপার, কিন্তু দুজন একদম অপোজিট। সো মানে সেটা খাবার দাবার থেকে শুরু করে সবকিছু তারা আলাদা। আচ্ছা, দর্শকদের তো আসলে ঈদের আনন্দ, আমি শুরুতে বলেছি, তারকাদের কাছ থেকে বিভিন্ন অনুভূতি শুনতে পাওয়ার মাধ্যমে কিন্তু দর্শকদের ঈদের আনন্দ অনেক বেড়ে যায়। কিন্তু আপনার দর্শকদের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে আপনি কিছু বলতে চান যদি? এনপিবির যারা দেখছেন তাদের সবাইকে ঈদ মোবারক আবার জানাচ্ছি। এবং একটা কথা অলওয়েজ যতগুলো চ্যানেলে বা যেখানে আমি যাই বা মানে যখনই কোনো মানে কথা বলি, বক্তব্য রাখি বা গল্প করি, শেষে একটা কথাই বলি, সেটা হচ্ছে মানে আমরা অনেক কষ্ট করে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে হোক, সেটা রোদে পুড়ে হোক, বাট এই কষ্টটা কোনো কষ্টই না যখন আমরা দেখি হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখছে। সো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। আমাদের যেই ছবি আসুক মানে হলে গিয়ে দেখবেন, মানে তাতেই আমাদের সার্থকতা। আর যেভাবে করে মানুষের ভালোবাসা মানে পেয়ে আসছি, সো মানে ভালোবাসা বন্ধ করবেন না। অসংখ্য ধন্যবাদ নীরব ভাই আপনাকে। আপনি ব্যস্ততম সময়ের মাঝে এসে আমাদের এনপিবিকে আজকে যে সময়টা দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। দর্শক দেখছিলেন এনপিবির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি ঈদ আড্ডা, এবং আমার আজকের আড্ডা কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে চমৎকারভাবে ঈদ উদযাপন করবেন। ঈদ মোবারক।